আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সুসময়ের বন্ধু সে তো প্রকৃত বন্ধু নয়, দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু হয়। ঠিক এই কথাটাই বাস্তবে প্রমাণ করে দিল আওয়ামী লীগের ক্ষেত্রে ভারত। ভারত যে শুধু আওয়ামী লীগের সুসময়েরই বন্ধু তা নয়, দুঃসময়েও ভারত আওয়ামী লীগের বন্ধু। আওয়ামী সভানেত্রী যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি যতবারই ভারত সফরে গেছেন, ঠিক ততবারই আমরা একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করতে পারছি যে ভারতের সকল রাজনৈতিক দলের সাথে তখনকার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটা বন্ধুত্বসুলভ ভালো সম্পর্ক ছিল। তখন আমরা এটা অনুমান করতাম যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বসুলভ সম্পর্ক, সেটারই বহিঃপ্রকাশ ঘটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফরে যান। কিন্তু 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতাচ্যুত হলো, ঠিক তখনই ভারতের সাথে আওয়ামী লীগ তথা আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার সাথে যে একটা বন্ধুত্বসুলভ সুসম্পর্ক আছে এবং সেই সম্পর্কটার লেভেল অনেক উচ্চ পর্যায়ে, সেটা স্পষ্ট হতে শুরু করলাম। তারপরে যত দিন গেল সেই সম্পর্কটা আরও দৃঢ় হতে থাকলো এবং ধীরে ধীরে ভারতের জনগণ আওয়ামী লীগ তথা আওয়ামী সভানেত্রীর প্রতি সমর্থন জানাতে শুরু করল। অপরদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারত বরাবর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য অনেকবার চিঠি প্রেরণ করা হয়েছে, কিন্তু শেখ হাসিনাকে ফেরত চাওয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চিঠির উত্তর ভারত এখন পর্যন্ত দেয়নি। তারপরে প্রশ্ন ওঠা শুরু করলো, ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি আছে, সেই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য। কিন্তু সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে ভারতের শীর্ষ কর্মকর্তারা যে বিষয়গুলো তুলে ধরেছেন এবং তাদের বক্তব্যগুলো শুনলে এটাই স্পষ্ট হয় যে আওয়ামী সভানেত্রী তথা আওয়ামী লীগের প্রকৃত বন্ধু ভারত। ভারত সরকারের একজন শীর্ষ কর্মকর্তা এ প্রসঙ্গে বিবিসিকে বলেছিলেন, আমাদের দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে ঠিকই, কিন্তু কোনো দেশ যদি মনে করে অভিযুক্ত ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন, তাহলে প্রত্যর্পণের অনুরোধ নাকচ করার অধিকারও তাদের আছে। তারা যুক্তি দিচ্ছে, বাংলাদেশে যেভাবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে হত্যা মামলা আনা হচ্ছে, অভিযুক্তদের আইনজীবীরা পর্যন্ত আদালতে হাজির হতে পারছে না, কিংবা সালমান এফ রহমান, আনিসুল হক বা দীপু মনির মতো সাবেক নেতা মন্ত্রীদের আদালত প্রাঙ্গণেই শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে, তাতে এই বিচার প্রক্রিয়া নিয়ে হাজারটা প্রশ্ন উঠতে বাধ্য। তারা একদিকে বলতেছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে প্রত্যর্পণ চুক্তি তারা নাকচও করতে পারে, তার সাথে সাথে তারা এটাও বলতেছে যে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসনামলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার কার্য শুরু হয়েছে সেইটা নিয়ে হাজারটা প্রশ্ন উঠতে বাধ্য। তারা এই কথাটাও বলতেছে। এখন শেখ হাসিনার বিরুদ্ধে সেই ট্রাইব্যুনালে মানবতাবাদী অপরাধের আনুষ্ঠানিক চার্জ গঠন সম্পূর্ণ হলেও তাতে বিচার প্রক্রিয়ার গুণগত মানে কোনো পরিবর্তন হয়েছে এমনটা ভারত মনে করছে না। ভারত স্পষ্টতই বলে দিচ্ছে যে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরত দেওয়ার বিষয়ে তারা প্রত্যর্পণ চুক্তি নাকচ করতে তারা পারে বা সেই অধিকারও তারা রাখে, এবং বর্তমান বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শাসনামলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার কার্য শুরু হয়েছে সেইটা নিয়ে তারা হাজারটা প্রশ্ন উঠতে বাধ্য, এরকম কথাও বলতেছে। এখন তাহলে প্রশ্ন আসতে পারে, কেন তারা শেখ হাসিনাকে ফেরত দিতে চাচ্ছে না বা শেখ হাসিনার বিষয়ে কেন তারা প্রত্যর্পণ চুক্তি নাকচ করার অধিকার রাখার মতো কথা বলতেছেন? এ বিষয়ে তাদের বক্তব্য হল, দক্ষিণ এশিয়ার কোনো দেশে সবচেয়ে বেশি দিন ধরে যিনি ভারতের আস্থাভাজন ও পরীক্ষিত বন্ধুর ভূমিকায় ছিলেন তিনি শেখ হাসিনা। এখন আস্থার সংকটের মুহূর্তে ভারত যদি তার পাশে না দাঁড়ায়, ভবিষ্যতে প্রতিবেশী দেশের কোনো নেতা নেত্রী ভারতকে আর কখনো বিশ্বাস করতে পারবে না, বলেছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের এক সাবেক হাই কমিশনার। আর এটাই সেই প্রকৃত কারণ, চার্জশিট হোক বা না হোক, অডিও লিক হোক বা না হোক, ভারত যে জন্য কখনোই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেবে না। সম্মানিত দর্শক, এই সম্পূর্ণ আলোচনাটি এবং ভারতের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য বিবিসির মাধ্যমে যেটা প্রচারিত হয়েছে, সম্পূর্ণ বিষয়গুলো শুনে আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভারত আওয়ামী লীগের আসলেই প্রকৃত বন্ধু কিনা। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।